আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অজানা ফাঁদে বিএনপি, আওয়ামী লীগকে ভারত কিভাবে ফাঁদে ফেলেছিল। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আজ সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশে অঘোষিতভাবে নিষিদ্ধ। মানে আওয়ামী লীগ করাটা এখন বাংলাদেশে একটা অপরাধ হিসাবে গণ্য করা হয়। মানে কতটা দেউলিয়া অবস্থায়, মানে কতটা বাজে অবস্থায় আছে আওয়ামী লীগ, সেটা আসলে কল্পনারও বাইরে। এখনও যদি বাংলাদেশের যে জনসমর্থন, এই জনসমর্থন যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ। আমার এই কথা শুনে হয়তো বিএনপির অনেক ভাইরা মনে করবেন যে আপনি ভুল বলছেন। বাস্তবিক অর্থে বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট এবং বিএনপি, জামাত, চরমনাই, জাতীয় পার্টি অথবা ছাত্রদের যে নাগরিক পার্টি, এইসব দলগুলো যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে, তাহলে সত্যিকার অর্থে আওয়ামী লীগ এখন বর্তমানে সবচাইতে জনপ্রিয়তার দিক দিয়ে সেরা হবে। এটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। যদি আওয়ামী লীগের জনসমর্থন এখন যদি 35% থাকে, তাহলে একটু বিচার বিশ্লেষণ করেন যে সর্বোচ্চ জনপ্রিয় দল কোনটা হবে। কিন্তু সেই আওয়ামী লীগ ভারতের ফাঁদে পড়ে আজকে আওয়ামী লীগের এই করুণ পরিণতি। এখন আওয়ামী লীগকে আসলে ভারত কিভাবে ফাঁদে ফেলেছে। যদি 2014 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যদি নির্বাচন হতো, আপনারা নিশ্চিত ধরতে পারেন যে হয়তো তখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসতো। কিন্তু 2018 সালে আবারও কিন্তু সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আবার যদি 2024 সালে আওয়ামী লীগ যদি পরাজয় হতো, 2029 সালে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। কিন্তু সেই আওয়ামী লীগকে আসলে ভারত এমনভাবে ফাঁদে ফেলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তাই ছিল না। যেমন ভারত তাদের নিজেদের স্বার্থে এই যে বিডিআর বিদ্রোহে 57 জন সেনা অফিসারদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এই সমস্ত কিছুর দায় কিন্তু আওয়ামী লীগের উপর পড়েছে। মানে আওয়ামী লীগকে ব্যবহার করে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে জানে এবং বোঝে। এরপর এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে জামাত নেতাদেরকে আসলে ফাঁসিতে ঝুলানো এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলানো সহ এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে শুধুমাত্র ভারত তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে ব্যবহার করে করেছিল। হয়তো অনেকেই বলবেন যে এই যুদ্ধাপরাধী মামলার বিচার করবে, এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল। কিন্তু বাস্তব সত্য হচ্ছে শেখ হাসিনা এই রাজাকারকে তার ব্যয় বানিয়ে আবার সেই রাজাকারের বিচার করাটা এটা আসলে হাস্যকর। এটা আসলে ভারতের একটা মাস্টার প্ল্যান ছিল। এখন ভারত আওয়ামী লীগকে যে কৌশলে আসলে ফাঁদে ফেলেছে, যেমন আওয়ামী লীগের যেসব সিনিয়র নেতারা ছিল বা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ যেসব নেতারা ছিল, এইসব নেতাদেরকে আসলে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তাদের প্রত্যেককে এমনভাবে ফাঁদে ফেলেছিল যে তারা ভারতের ইশারা ছাড়া কোনো কথাই বলতে পারতো না। যদি তারা ভারতের ইশারা ছাড়া কোনো কাজ করে, তাহলে তাদের এইসব নারী কেলেঙ্কারিগুলো সামনে নিয়ে আসতো। এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অপকর্ম যেগুলো সামনে আসতো, এগুলো কিন্তু আসলে ভারত করত। যেমন আমি আপনাদেরকে একটা শোনা গল্প বলি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ আশরাফ, তিনি নাকি এই আমাদের চট্টগ্রাম বন্দরে যখন ভারতীয় যে পণ্যগুলো খালাস করা হতো, ভারতের পণ্য খালাস করার পর যদি সময় সুযোগ থাকতো, তাহলে বাংলাদেশি পণ্য খালাস করা হতো। মানে আমাদের বন্দর, আমাদের টাকায় বন্দর চলে, আমাদের সম্পদ সব কিছু আমাদের, কিন্তু ব্যবহার করতো ভারত বিনা খরচে। এমনকি তারা এমনভাবে ডমিনেট করতো যে মনে হয় এটা তাদের সম্পদ, আমাদেরকে দয়া করে তারা আসলে মাল খালাস করতে দিচ্ছে। কারণ এরকম কর্মকাণ্ডগুলো ভারত করেছে। আর এটার বিরুদ্ধে নাকি এই শহীদ আশরাফ প্রতিবাদ করেছিল, প্রয়োজনে ক্ষমতায় থাকবো না, তারপরও এরকম অন্যায় আবদার মানব না। ঠিক এরপর পরে নাকি আসলে শহীদ আশরাফকে আসলে এই সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনাটা আসলে আমার শোনা কথা, কিন্তু এর বিশ্বস্ততা রয়েছে। যেমন 2024 সালের নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে যেসব কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছিল, সেখানে
অনেক এমপিদেরকে বলতে শোনা গেছে যে আমি ভারতের প্রার্থী, আমি শেখ হাসিনার প্রার্থী না বা আওয়ামী লীগের প্রার্থী না, আমি পরাজিত হতে এখানে আসিনি। এই জাতীয় বক্তব্য বিবৃতিও দিয়েছে। এমনকি আপনারা জানেন যে ভারত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এতটা আধিপত্য বিস্তার করতো যে ভারতের বিরুদ্ধে সামান্যতম কোনো রকম কথা বলা আসলে এই বাংলাদেশে বসে এটা সম্ভব ছিল না। যেমন আবরার ফাহাদ শুধুমাত্র ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটাও আপনারা দেখেছেন। মানে মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগকে এমনভাবে ফাঁদে ফেলেছে যে আওয়ামী লীগ ভারতের কথা শোনা ছাড়া আর কোনো বিকল্প রাস্তাও ছিল না। এমনকি শেখ হাসিনাকেও আসলে সেমভাবে ফাঁদে ফেলা হয়েছে। যেমন শেখ হাসিনাকে ফাঁদে ফেলা হয়েছে এমনভাবে যে এই যে বিডিআর বিদ্রোহ এবং কি যুদ্ধাপরাধী মামলা ট্রাইব্যুনাল গঠন করে যেই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছিল, এর ফলে শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে যেত, সাথে সাথে শেখ হাসিনা এইসব মামলায় পড়তো বা অ্যারেস্ট হতো, এটা শেখ হাসিনা ভালোভাবে জানতো। কিন্তু এই কর্মকাণ্ডগুলো ঘটানোর পর আসলে সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে ফাঁদে ফেলে দিয়েছে এই ভারত। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে শেখ হাসিনাকেও ভারত আসলে প্রাধান্য দিত না, এমনকি ন্যূনতম যে সম্মানটা রয়েছে এটাও করতো না। কারণ ভারত এমনভাবে আওয়ামী লীগকে মানে ব্যবহার করতো বা আওয়ামী লীগকে এমন চোখে দেখতো যে তোমরা আমাদের দয়ায় ক্ষমতায় আসো। আসলে শেখ হাসিনা ভারতকে অনেক কিছু দিয়েছে, এরপরেও ভারত কিন্তু সেটাতে সন্তুষ্ট ছিল না। মানে ভারত আরো চাই এরকম করেছে। কিন্তু শেষ পর্যন্ত এই ভারত কি আসলে এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পেরেছে? পারেনি। আজকে আওয়ামী লীগের এই পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ভারত। এরপর আসেন যে এই বিগত আওয়ামী লীগের সময় বিএনপি কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। এমনকি আপনি বিএনপির এই আন্দোলন সংগ্রামগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপির মধ্যে যারা আসলে ভারতীয় আধিপত্য বিরোধী ছিল এই লোকগুলোকে আসলে গুম করা হয়েছিল, এমনকি অনেককে আসলে মেরেও ফেলা হয়েছে। যেমন সিলেটের ইলিয়াস আলী, তাকে কিভাবে গুম করে হত্যা করা হয়েছে আপনারা জানেন। আবার কক্সবাজারের বিএনপি নেতা সালাউদ্দিন, সে যখন বিএনপির আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তার আত্মীয়ের বাসা থেকে তাকে উঠিয়ে নিয়ে তাকে ভারতের কারাগারে কিভাবে রাখা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন। মূল কথাটা হচ্ছে এই যে বিগত সময়ে আসলে বিএনপি নেতাদের মধ্যে যারা আসলে একটু ভারতের আধিপত্য বিরোধী ছিল এই লোকগুলোর আসলে কোনো নিস্তার ছিল না। যেহেতু তারেক রহমান দেশে আসতে পারছিল না এবং কি খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছিল, তাই বিএনপির নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হয়েছিল যারা এইসব নেতাদেরকেও আসলে আওয়ামী লীগ যে কিনে নেয়নি বা ভারতীয় গোয়েন্দা সংস্থা যে তাদেরকে এই বিভিন্ন চাপে রেখে অনেক কিছু করতে বাধ্য করেনি, এটা কিন্তু অবিশ্বাস করার কথা নয়। যেমন বিগত আওয়ামী লীগের সময় আপনারা শুনেছেন যে বিভিন্ন দলকে আওয়ামী লীগ অনেক টাকা দিয়ে অফার করেছিল। তাহলে বিএনপির এই হাইকমান্ড নেতাদেরকে অফার করাটা এটা কি আসলে অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক না। হয়তো লোক দেখানোর জন্য বিএনপির অনেক নেতাদেরকে আসলে অ্যারেস্ট করা হয়েছিল, আবার দ্রুত তাদেরকে জামিনও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অনেক নেতা আসলে জেলে গিয়েছে, তারপর তারা কিন্তু জামিনও পেয়েছে। যারা হয়তো আওয়ামী লীগের এই শর্তগুলো মানেনি তাদেরকে আর জামিন দেওয়া হয়নি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শর্ত না মানছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। এই জাতীয় কর্মকাণ্ড আপনারা অনেকেই দেখেছেন। আপনারা জানেন যে বিএনপি শেষ পর্যন্ত এটা মনে করেছিল যে ভারতকে খুশি না করতে পারলে বা ভারত যতদিন পর্যন্ত আশ্বস্ত না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে পতন করানো যাবে না, বা তারেক রহমানকে বিএনপির হাইকমান্ড এটাই বুঝিয়েছে। তাই বিএনপিও কিন্তু শেষ পর্যন্ত জামাতকে আলাদা করে দিয়েছে বা জামাতের সাথে সম্পর্ক নাই, আমাদের জোট নাই, এই জাতীয় অনেক কিছু দেখিয়ে আসলে এই শেষ পর্যন্ত বিএনপি ভারতকে খুশি করানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি ভারতকে খুশি করাতে পারেনি। কিন্তু 5ই আগস্টের পর আওয়ামী লীগ যখন আসলে পতন হয়ে যায় তখন কিন্তু বিএনপির আর ভারতকে খুশি করানোর প্রয়োজন নেই। তারপরেও আমরা দেখতেছি যে বিএনপি ভারতকে খুশি করানোর চেষ্টা করছে। এমনকি বিএনপির যে নেতারা রয়েছেন এই নেতারা কিন্তু এখনো কিন্তু ভারতকে খুশি করে আসলে তাদের রাজনীতি করার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তারেক রহমান বা খালেদা জিয়া বা জিয়া পরিবার
কখনো ভারতের আগ্রাসন বাংলাদেশে সহ্য করবে না। আবার আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই পরিবারতান্ত্রিক রাজনীতিটাকে আসলে ধ্বংস করতে চায়। এখন যদি আসলে বিএনপি থেকে এই পরিবারতন্ত্র যদি বাদ দেওয়া হয় বা এটাকে বিলুপ্ত করা হয়, তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে এই দলটার অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না। মানে বিএনপির যারা জনসমর্থন বা যারা সমর্থন করে বিএনপিকে, এরা প্রত্যেকে কিন্তু এই জিয়া পরিবারকে দেখেই কিন্তু সমর্থন করে। আবার আওয়ামী লীগের বেলাও তাই। আমি যেটা মনে করি যে এই যে বিগত সময়ে এই আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা আসলে নারী কেলেঙ্কারিতে ট্র্যাপে ফেলে তাদেরকে ফাঁসিয়েছে এবং তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে ইচ্ছামতো পরিচালনা করেছে, ঠিক বিএনপি নেতাদেরকেও আসলে এই বিগত আওয়ামী লীগের সময় হয়তো কোনো টাকার ব্যবস্থা করে বা সে প্রমাণ রেখে বা এমন অনেক কিছু থাকতে পারে যেগুলোকে আসলে ব্যবহার করে আসলে তাদেরকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর তারেক রহমান হয়তো এটা বুঝতেছেন, কিন্তু তারও কিছু করার নেই। কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বিএনপির যে পরিস্থিতি, এই সবগুলো মিলিয়ে আসলে তারেক রহমান কৌশলী হওয়া ছাড়া আর তার কোনো বিকল্প নেই। হয়তো তিনি এখন কোনো কিছুই বলবেন না বা কোনো কিছুই করবেন না, আগে ক্ষমতায় যাওয়ার পর তারপর তিনি এই সব কিছুর ব্যবস্থা নেবেন। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিএনপির যারা এখন হাইকমান্ড রয়েছে বা বিএনপিকে যারা পরিচালনা করছে, আমার কেন জানি মনে হয় তারা কিন্তু এই ভারতের ফাঁদে আটকা পড়ে আছে। তাদের এই সবগুলো কর্মকাণ্ড এবং তাদের বক্তব্য বিবৃতি আমার সেরকমই মনে হয়। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।